আসসালামু আলাইকুম। যারা আইন বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আইন, আইনের উৎস, বিভিন্ন প্রকারের আইন, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে যে আলোচনার বিষয় সেটি হচ্ছে আইনের উৎস। তো আইন কি সেটি আমি আগের ভিডিওতে বলেছি। আইন হচ্ছে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত কিছু নিয়মকানুন যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, সেটা হচ্ছে যে আইন। এটা কারো সুন্দর করে বললে বলা যায় যে মানুষকে সুষ্ঠু, স্বাধীন এবং সুশৃঙ্খলভাবে জীবন পরিচালনার জন্য যে নিয়মকানুন তৈরি ও প্রয়োগ করা হয় তাকে আইন বলে। 350 খ্রিস্টপূর্বাব্দে গ্রিক দার্শনিক এরিস্টটল, আমরা সবাই তার নাম জানি, তিনি বলেছিলেন যে আইনের সংজ্ঞা দিতে গিয়ে তিনি বলেন পক্ষপাতহীন যুক্তি হচ্ছে আইন। অর্থাৎ আইনটা কোনো পক্ষ নিতে পারবে না, যৌক্তিক সমাধানই হচ্ছে আইন। তো আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আইনের উৎস। আইনের উৎস পড়তে গিয়ে তার আগে একটা বিষয় জেনে রাখি, সেটা হচ্ছে যে বিভিন্ন প্রকারের আইন আছে, সেই আইনগুলো আমরা একটু আলোচনা করি। আইনবিজ্ঞানী জন স্যামন্ড, আমরা আগেই বলেছি যে তিনি নিউজিল্যান্ডের অধিবাসী। জন স্যামন্ড আইনকে মোটামুটি 8টি শ্রেণীতে তিনি বিভক্ত করেছেন। তার মধ্যে প্রথম হচ্ছে অনুজ্ঞাসূচক আইন, যাকে বলা হয় ইম্পারেটিভ ল, প্রাকৃতিক আইন বা ফিজিক্যাল ল, নৈতিক আইন বা মরাল ল, প্রচলিত আইন বা কনভেনশনাল ল, প্রথাগত আইন বা কাস্টমারি ল, কারিগরি আইন টেকনিক্যাল ল, আন্তর্জাতিক আইন ইন্টারন্যাশনাল ল এবং সর্বশেষ রাষ্ট্রীয় আইন বা সিভিল ল। সিভিল লকে আমরা ল অফ দ্য স্টেটও বলতে পারি। এগুলো হচ্ছে বিভিন্ন প্রকারের আইন। এখন আইনের উৎস এবং আইনের উৎস সম্পর্কিত ধারণার ব্যাখ্যা। আইনের উৎস এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2024-25 সালে LLB-তে ভর্তি হয়েছেন, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আইনের উৎস। এটি 2018 সালের পরীক্ষায় এসেছে। তো সাধারণ অর্থে আমরা উৎস বলতে কি বুঝি? উৎস বলতে বুঝি যে উৎপত্তি স্থল, অর্থাৎ আইনের উৎস বলতে বোঝায় কোথা থেকে আইন সৃষ্টি হয়েছে বা উৎপত্তি হয়েছে, সেটা হচ্ছে মূলত। আচ্ছা, কারো মতে আইনের উৎস বলতে বোঝায় সার্বভৌম ক্ষমতা বা রাষ্ট্রকে, কেননা এই রাষ্ট্র থেকেই আইন শক্তি বা বৈধতা লাভ করে বা অর্জন করে। আবার অনেকের মতে আইনের যে কারণসমূহ আছে সেই কারণসমূহই হচ্ছে আইনের উৎস। গার্ভিচ বলেন আইনের বৈধতা বিচার করাই হলো আইনের নিরূপণের একমাত্র উদ্দেশ্য। অস্টিন 3 অর্থে এই আইনের উৎস শব্দটির ব্যাখ্যা প্রদান করেন। প্রথমত তিনি আইন প্রণয়ন ক্ষমতা বা দেশের সার্বভৌম ক্ষমতার ব্যাপারে আলোচনা করেন। দ্বিতীয়ত তিনি বলেন ঐতিহাসিক দলিলের কথা উৎস হিসেবে, যেমন হচ্ছে রোমানদের 12 টেবলস। এটা একটা আইন গ্রন্থ, এটা দ্বারা আইন সম্পর্কে জানা যায়। তৃতীয়ত তিনি যে বিষয়টি আইনের উৎস হিসেবে তুলে ধরেন সেটি হচ্ছে যেসব ঘটনা থেকে কোনো বিধি আইনের রূপ লাভ করে। যেমন হচ্ছে প্রথা। এই প্রথা থেকে যখন কোনো বিধিবিধান বা কোনো নিয়মকানুন আইনের রূপ লাভ করে, সেটি এক আইনের উৎস হতে পারে। কিটন বলেন যে আইনের উৎস বলতে ওই সকল বিষয়কে বোঝায় যার দ্বারা আদালতের কার্যক্রমের মাধ্যমে আইন সৃষ্টি হয়। অ্যালেন বলেন যার দ্বারা, অর্থাৎ যে বিষয়বস্তু দ্বারা মানুষের আচরণবিধি আইনের মর্যাদা লাভ করে সেগুলি হচ্ছে আইনের উৎস। আইনের উৎস সম্পর্কে ওপেনহেইমার বলেন আইনের উৎস হলো একটি ঐতিহাসিক ঘটনা যার দ্বারা আচরণবিধির সৃষ্টি হয়। কারো মতে সৃষ্টিকর্তা বা প্রকৃতি হচ্ছে আইনের উৎস। আইনের শ্রেণীবিন্যাস করতে গিয়ে স্যামন্ড একে 2টি ভাগে বিভক্ত করেন। একটা হচ্ছে আনুষ্ঠানিক উৎস অথবা ফর্মাল সোর্স, দ্বিতীয়টা হচ্ছে বস্তুগত উৎস বা ম্যাটেরিয়াল সোর্স। আনুষ্ঠানিক উৎসটা কি? আনুষ্ঠানিক উৎস হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে যে সকল বিষয় হতে আইন তার ক্ষমতা ও বৈধতা অর্জন করে। নিয়মতান্ত্রিক উপায়ে যে সকল বিষয় হতে আইন তার ক্ষমতা ও বৈধতা অর্জন করে সেটি হচ্ছে আনুষ্ঠানিক উৎস। আদালতের সিদ্ধান্ত, এটি হচ্ছে আনুষ্ঠানিক
উৎস বা ফর্মাল সোর্স। আচ্ছা, বস্তুগত বা ম্যাটেরিয়াল সোর্স হচ্ছে যে সকল বিষয় হতে আইন বৈধতা অর্জনের পরিবর্তে বিষয়বস্তু অর্জন করে, তাই হচ্ছে বস্তুগত উৎস। বস্তুগত উৎস হচ্ছে অত্যন্ত ব্যাপক। এখানে একটা বিষয় আলোচনা করে রাখি, সেটি হচ্ছে যে প্রথা এটি একটি আনুষ্ঠানিক উৎস, কেননা এতে জনগণের ইচ্ছার প্রকাশ ঘটে। কিন্তু স্যামন্ড এটি মানতে নারাজ। তিনি বলেন যে প্রথা হচ্ছে বস্তুগত উৎস। আমরা এই বিষয়টা এখানে জেনে রাখলাম। এখন বস্তুগত উৎসকে আবার দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমত হচ্ছে আইনগত উৎস, দ্বিতীয়ত হচ্ছে ঐতিহাসিক উৎস। এই যে আইনগত উৎস এবং ঐতিহাসিক উৎস, তার মধ্যে প্রথম আইনগত উৎসকে আবার আমরা চারটি শ্রেণীতে বিভক্ত করতে পারি। প্রথমত হচ্ছে যে আইন প্রণয়ন বা লেজিসলেশন, দ্বিতীয়ত হচ্ছে নজির, তৃতীয়ত হচ্ছে প্রথা এবং চতুর্থত হচ্ছে চুক্তি। তো আইন প্রণয়নটা হচ্ছে কি, যে আদালত কর্তৃক স্বীকৃত, রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত আনুষ্ঠানিক ও প্রকাশ্য ঘোষণার মাধ্যমে সৃষ্ট যে বিধিমালা, সেটা হচ্ছে আইন প্রণয়ন। আমি আবার বলছি, আদালত কর্তৃক স্বীকৃত, রাষ্ট্রের কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত আনুষ্ঠানিক এবং প্রকাশ্য ঘোষণার মাধ্যমে সৃষ্ট যে বিধিমালা, সেটা হচ্ছে কি আইন প্রণয়ন বা লেজিসলেশন। একে বিধিবদ্ধ আইনও বলা হয়। নজিরটা হচ্ছে প্রিসিডেন্ট। নজিরের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে প্রিসিডেন্ট। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদালত কর্তৃক উদ্ভাবিত ও প্রয়োগকৃত নীতিসমূহ হচ্ছে প্রিসিডেন্ট বা নজির। এরূপ আইনকে কেস ল বা মকদ্দমা সংক্রান্ত আইন বলা হয়। প্রথা বা কাস্টম খুবই গুরুত্বপূর্ণ, বুঝে রাখেন যে গণনীতির পরিপন্থী নয়, অর্থাৎ জনগণের বা গণনীতির পরিপন্থী নয় এমন বিবর্তনমূলক চিরাচরিত রীতিসমূহই হচ্ছে প্রথা। আবার বলছি যে গণনীতির পরিপন্থী নয় এমন বিবর্তনমূলক চিরাচরিত রীতিসমূহই হচ্ছে কি প্রথা। একে প্রথাসিদ্ধ বা কাস্টমারি লও বলা হয়, প্রথাসিদ্ধ আইন বা কাস্টমারি ল বলা হয়। চতুর্থত হচ্ছে চুক্তি বা কন্ট্রাক্ট। চুক্তি হচ্ছে দুই বা ততোধিক পক্ষের মধ্যে আইনসম্মতভাবে সম্পাদিত ঐকমত্যকে চুক্তি বলা হয়। একে চুক্তিভিত্তিক আইন অথবা কন্ট্রাকচুয়াল ল বলা হয়। তাহলে আমরা বস্তুগত উৎসের যে দুটি ভাগ, প্রথম ভাগ হচ্ছে আইনগত উৎস, দ্বিতীয় ভাগ হচ্ছে ঐতিহাসিক উৎস। আইনগত উৎস নিয়ে আমরা আলোচনা করলাম। ঐতিহাসিক উৎসটা হচ্ছে যে এটাকে হিস্ট্রিক্যাল ল বলা হয়, যেগুলো আইনের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে নাই। অর্থাৎ যে বিষয়গুলো আইনের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে নাই বটে, তবে আইনের সমৃদ্ধি ও বিকাশ সাধনে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে। আমি আবার বলছি, বুঝে নেন, যে যেগুলো আইনের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে নাই বটে, তবে আইনের সমৃদ্ধি ও বিকাশে কি করেছে, যে প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করেছে। যেমন উদাহরণ হিসেবে যদি বলি, বিভিন্ন দেশের যে আইন ব্যবস্থা, বিদেশি আদালতের যে সিদ্ধান্ত, আইনবিদদের যে রচিত গ্রন্থ এবং ব্যাখ্যা, এইগুলোকে ঐতিহাসিক সোর্স বা হিস্ট্রিক্যাল সোর্স বলা যেতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মূল যে উৎসগুলো ছিল সেই উৎসর আলোচনা। এখন এখানে একটি বিষয় আলোচনা করা যেতে পারে, সেটি হচ্ছে যে আইনের উৎস হিসেবে প্রথা এবং বিধিবদ্ধ আইন। আমি যেটা বলেছিলাম যে লেজিসলেশন বা আইন প্রণয়ন, সেই প্রথা এবং লেজিসলেশন বা আইন প্রণয়ন বা বিধিবদ্ধ আইনের ভিতরে যে তুলনা, এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।